আসসালামু আলাইকুম। আমরা একটা উন্মাদের পাল্লায় পড়েছি। গোটা বিশ্ব টালমাটাল অবস্থা। ডোনাল্ড ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট বা এমন একজন ব্যক্তি যিনি সকালে এক কথা বলেন, দুপুরে একরকম বলেন, আবার রাতে আরেক রকম বলেন। এ কথা তো শুধু আমার কথাই না। খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই কথাটি কিন্তু বলেছেন যে তিনি যেভাবে তার বয়ানকে পরিবর্তন করেন সেটি কোনো সুস্থ মানুষের কথা নয়। অর্থাৎ তিনি এটিও বলেছেন যে ট্রাম্প যেভাবে তার বয়ান পরিবর্তন করেন এটা বিশ্বের মানুষের কাছে একটা হাস্যরসাত্মকে পরিণত হয়েছে। কথা তো ঠিক। তিনি হুট করে ইরানের সঙ্গে যখন আলোচনা চলছে ইরানে হামলা করলেন। এরপরে ভয়াবহ পরিস্থিতিগুলো তো আমরা দেখছি। পুরো মধ্যপ্রাচ্য যেন এখন মানে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে মানে কোটি কোটি মানুষ এখন অনিরাপত্তায় ভুগছেন এবং শঙ্কা আশঙ্কা এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। আমরা জানি যে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যে পাল্টা হামলা চালাচ্ছে, সেখানে মানে যেহেতু এই মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশ, সুতরাং সেখানে বিভিন্ন দেশের মুসলমানরা অমুসলিমরাও রয়েছে, কিন্তু বিশেষ করে মুসলিম বিশ্বের মানুষই সেখানে কর্মরত রয়েছে বেশি। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা করব। এর মধ্যে আমরা জানি যে ইতোমধ্যেই আমেরিকার চিফ অফ আর্মি তিনি বিদ্রোহ করেছিলেন। আরেকটি বিষয় হলো আমেরিকার সৈন্যরা বাড়ে গিয়ে তাদের ভেতরের যে পরিস্থিতি পরিবেশটা সেটা প্রকাশ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইরানে যে মার্কিন বিমানগুলো বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে যে পাইলট নিখোঁজ ছিলেন, আমেরিকা দাবি করেছে সেই পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং তিনি স্বাভাবিক রয়েছেন, যদিও কিছুটা আহত হয়েছেন। আহ এই বিষয়গুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। সঙ্গে রয়েছে আসলে কি আমেরিকা ইরানে স্থল যুদ্ধ পরিচালনার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়েছে কিনা, চেচেন যোদ্ধাদের আহ সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা শুরুতে একটু দেখি যে ফ্রান্স হচ্ছে আমেরিকার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দূরত্বটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ম্যাক্রোর যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এটি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতির জন্য, বিশেষ করে ইরানের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতিতে। আমরা জানি কয়েকদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল হরমুজ প্রণালীকে আহ, মানে অবাধ ভাবে যাতে সেখানে জাহাজগুলো, তেলবাহী জাহাজগুলো যাতায়াত করতে পারে, যাতে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় এবং সেখানে যদি ইরান খুলে না দেয়, হরমুজ প্রণালী স্বাভাবিক করে না দেয়, তাহলে সেখানে সামরিক অভিযান চালানো বা সেখানে সামরিক আঘাত করার একটা অনুমোদন চেয়েছিল। কিন্তু চীন রাশিয়ার সঙ্গে ফ্রান্সও সেই প্রস্তাবে সমালোচনা করেছে এবং ভেটো দিয়েছে। ফলে সেই প্রস্তাবটা আর পাশ হয়নি জাতিসংঘে। এর সঙ্গে আমরা যদি যুদ্ধ পরিস্থিতিগুলো একটু এইভাবে দেখি, ইতোমধ্যেই কিন্তু আহ আমেরিকার মতো একটি রাষ্ট্রে সেনাপ্রধান বিদ্রোহ করে। এর ফলে সেনাপ্রধানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। শুধু সেনাপ্রধানকেই না, সেনাপ্রধানের সঙ্গে বরখাস্ত করা হয়েছে অন্তত আরো 12 জন জেনারেলকে। এটা একটি
একটি ভয়ানক বিষয়। এ কারণেই যে বিশ্ববাসী বুঝতে পারছে যে আমেরিকান সোলজারদের মধ্যে বা আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে টানাপোড়েন চলছে বা এটার যে একটা বড় দুর্বলতা, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হলো। পাশাপাশি একটি বারের একজন কর্মী, তিনি একটি লাইভে এসে কিন্তু আহ মানে আমেরিকান সোলজারদের কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। অর্থাৎ আমেরিকান সোলজাররা বারে যাচ্ছে এবং তাদের পরিবেশ পরিস্থিতি কি, কোন অবস্থাতে আছে, অর্থাৎ ইরান যুদ্ধ যে সেনাবাহিনীর যে মনোভাব, সেটা অনেকটাই প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে, ওই নারী কর্মী বলেছেন যে আমেরিকান সোলজাররা বারে আসছে, তাদের পরিস্থিতিটা এমন যে তাদের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়ছে, তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তারা বেকারগ্রস্ত হয়ে পড়ছে, মানে মানসিক ভাবে ভেঙে পড়েছে অনেকটা, এরকমটাই বোঝাতে চেয়েছে। এবং তারা কখন কবে কোথায় কিভাবে ইরানের বিপক্ষে যুদ্ধে নামবে বা মাঠে যাবে, কোথায় অপারেশনে যাবে, এ ধরনের তথ্য তারা বলে ফেলছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমেরিকার সোলজারদের মধ্যে কি ধরনের টানাপোড়েন চলছে, এটি খুব স্পষ্ট হয়ে উঠছে। পাশাপাশি আমরা জানি ইসরায়েলের যে মোসাদের প্রধান ছিলেন, তার সঙ্গে কিন্তু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। অর্থাৎ ইরানে এই হামলার পরের থেকেই কিন্তু এই টানাপোড়েনটা শুরু হয়েছে। একে অন্যকে মানে দোষারোপ করছে, অর্থাৎ সেখানে তথ্যের বিভ্রান্তি হয়েছে বলে একে অন্যকে দোষারোপ করছে। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের সেনাবাহিনীর পরিস্থিতি কিন্তু মোটামুটি আমরা একটু অনুমান করতে পারছি যে তাদের ভেতরে কি চলছে। অপরদিকে যদি আমরা ইরানকে দেখি, সেখানে ইরানের যে বন্ধু যোদ্ধারা রয়েছে বা প্রক্সি যোদ্ধারা রয়েছে, ইয়েমেন, সিরিয়া বা লেবাননের হুতি বা হিজবুল্লাহ বা আইএস, মানে এই যে যে প্রক্সি নেটওয়ার্ক গুলো রয়েছে ইরানের, তারা কিন্তু আরো সক্রিয় হচ্ছে। হয়তো মানে ইতিমধ্যে কেউ যুদ্ধে অংশগ্রহণ করছে ইরানের পক্ষে, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে, আবার কেউ কেউ হয়তো বা সময়ের বা সুযোগের অপেক্ষা করছে। এই হলো ইরানের প্রক্সি যোদ্ধাদের পরিস্থিতি। এর মধ্যে আরেকটি খুব তোলপাড় করার সংবাদ, সেটি হচ্ছে, আমরা জানি যে শুক্রবারে ইরানের আকাশে অন্তত 4টি যুদ্ধ বিমান, একটি হেলিকপ্টার সহ বিধ্বস্ত করা হয়েছে। এর মধ্যে একটি F-30 বিমান রয়েছে, যেটি আমেরিকার সব থেকে উন্নত বিমান হিসাবে ধরা হয়ে থাকে। সেই বিমানটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানের IRGC। ফলে সেখান থেকে একটি দাবি করা হয়েছে, এই বিমানগুলোর মধ্যে অর্থাৎ F-15 এর একজন পাইলট বা ক্রু, তিনি ইরানের মাটিতে মানে এই বিধ্বস্ত হওয়ার পরে তিনি নিরাপদে ইরানের মাটিতে মানে অবস্থান করছেন এবং তাকে খোঁজার জন্য মার্কিন বাহিনী বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে সাধারণত মানে যেটা হয়ে থাকে আর কি, যারা এ ধরনের পরিস্থিতির শিকার হন, যেসব পাইলটেরা, তাদের তো উন্নত প্রশিক্ষণ দেওয়াই থাকে, মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তোলা হয়, তাদেরকে এইভাবেই প্রশিক্ষণটা দেওয়া হয়। পাশাপাশি তারা যতদূর সম্ভব দুর্ঘটনা ঘটার সাথে সাথে তারা লোকচক্ষুর আড়ালে চলে যাবে, অর্থাৎ নিরাপদ অবস্থানে অবস্থান করবে। পাশাপাশি তাদের কিছু মানে জীবন জীবিকা নির্বাহের জন্য বা বেঁচে থাকার জন্য অন্তত 1 সপ্তাহ তাদের কাছে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে, খাবার, তারপরে অস্ত্র, তারপরে লাইটার মানে আগুন জ্বালানোর ব্যবস্থা, এরকম বেশ কিছু ব্যবস্থাপনা তাদের কাছে থাকে। স্যাটেলাইট থাকে, অর্থাৎ তারা যাতে যোগাযোগ স্থাপন করতে পারেন তাদের উদ্ধার কর্মীদের সঙ্গে। এই কারণে তাদের কাছে বেশ কিছু সরঞ্জাম থাকে। এমনকি যদি সপ্তাহ পেরিয়ে যায়, অর্থাৎ তারপরেও তিনি উদ্ধার কর্মীদের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করতে পারলেন না, এই ক্ষেত্রে কিন্তু যেটি হয় সেটি হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ারও প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে। যদিও সেটা খুব কঠিন এবং খুবই দুরূহ, তারপরও এ ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় এবং মানসিকভাবে তাদেরকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তোলা হয়। এটি হলো যারা যেসব ক্রু বা পাইলটরা বিমান বিধ্বস্তের পরে শত্রুর সীমানায় অবস্থান করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা হয়।
পাশাপাশি আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পাইলট বা ক্রু বা বিমান বিধ্বস্তের ঘটনার মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উকি দিচ্ছে, সেটি হচ্ছে এই বিমানগুলো ইরানের আকাশ সীমায় কি করছিল। তার মানে কি ইরানে যে মার্কিন সেনা পাঠানোর কথা ছিল, যে স্পেশাল ফোর্স পাঠানোর কথা ছিল, আমেরিকা কি সেই প্রস্তুতি এনেছিল বা সেটাকে সার্চ করছিল যে কোথায় বা কিভাবে আমেরিকান সোলজারদেরকে কোথায় নামানো হবে বা কোন পথে ইরানের স্থল পথে প্রবেশ করবে, এই ধরনের কোন সার্চ করছিল কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অথবা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কি মানে ইরানের মাটিতে আমেরিকান সোলজাররা অলরেডি নেমে গেছে কিনা, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তোবা নামিয়ে দেওয়ার পরে পালিয়ে যাওয়ার সময় হয়তোবা তাদের রাডারে ধরা পড়ে, এরকমটি হতে পারে। এই প্রশ্নটি একেবারেই উড়িয়ে দেওয়ার নয়, যদিও এই প্রশ্নের কোনো ভিত্তি নেই। অর্থাৎ মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের হাতে এই মুহূর্তে, তবু এই প্রশ্নটি একটি প্রশ্নই, শুধুমাত্র প্রশ্নই বলছি। যদিও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দাবি করেছে যে তারা যুদ্ধ আলোচনায় যেতে চায়, কিন্তু এই লোকটার উপরে তো, এই লোকটার কথায় তো কোনো আস্থা রাখা যায় না, এটি একটা বড় সমস্যা। সুতরাং আহ আমেরিকা বলে এক, করে আর এক। অর্থাৎ এই যে আলোচনার কথা বলে যে আহ আমেরিকায় সোলজার, মানে আমেরিকা ইরানের সোলজার পাঠাচ্ছে কিনা বা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে কিনা, এটা কিন্তু আমাদের কাছে এখনো অস্পষ্ট। এই যে বিমান বিধ্বস্ত বা ক্রুদেরকে নিয়ে যে এই প্রশ্নগুলো উঠছে, এগুলো একেবারেই ফেলে দেওয়ার না, এ কারণেই বলছি, কারণ ট্রাম্পের কথা একরকম হয়, কাজ আর এক রকম হয়। পাশাপাশি আমরা আহ যে বিষয়গুলো জানি, যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকে, সেটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল বাহিনী ইরানের যে হামলা চালিয়েছে, তাতে ফের ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ফলে রাশিয়া খুব কঠোর অবস্থানে রয়েছে। অর্থাৎ রাশিয়া কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কারণ এইসব স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে রাসায়নিক যে তেজস্ক্রিয়া আছে সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়া, এটা পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এই হলো মোটামুটি আজকে খবর ছিল। আরেকটি কথা, শেষ মুহূর্তের যে কথাটি বলবো সেটি সেটি হচ্ছে বলেছিলাম চেচেন যোদ্ধাদের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটু কথা বলবো। চেচনিয়া এমন একটি দেশ এবং সে দেশের মুসলমানরা এমন একটি গোষ্ঠী যারা শতাব্দীর পর শতাব্দী জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। এই দেশের জনগণ অনেকবার চেষ্টা করেছে, তারা স্বাধীনতার ঘোষণা দিয়েও টিকে থাকতে পারেনি। স্বাভাবিক ব্যাপার, কেননা রাশিয়ার মতো একটা রাষ্ট্র তাদেরকে এই সুযোগ দিবে, এটা ভাবাই যায় না। তারা বহুবার স্বাধীনতার ঘোষণাও দিয়েছে, কিন্তু ধরে রাখতে পারেনি। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার, জার্মানির হিটলার, তিনি কিন্তু ইহুদিদেরকে বা ইহুদি নারী শিশুদেরকে গ্যাস চেম্বারে নিয়ে হত্যা করেছিল। খুব কঠিন ইতিহাস। মানে এই যে চেচনিয়ার মুসলিম যারা চেচেন যোদ্ধা, যে ইরানের পক্ষে যুদ্ধ করতে আসছে, এদের ইতিহাসটাও কিন্তু এরকম করুণ ইতিহাস আছে না। তাদেরকে গ্যাস চেম্বারে নিয়ে মৃত্যুবরণ করতে হয়, মানে হত্যা করা হয়নি, গ্যাস চেম্বারে আটক রেখে বন্দি রেখে হত্যা করা হয়নি, কিন্তু তাদেরকে ঘরে বন্দি করে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এরকম ইতিহাস, এরকম ভয়াবহ করুণ ইতিহাস তাদের রয়েছে। চেচেন যোদ্ধারা কেন এত সাহসী বা এত মানে দুর্বোধ্য, এত মানে ভয়ঙ্কর কেন হয়? আমরা জানি যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা কিন্তু দেখবেন একটু সাহসী বা শক্তি সমর্থনে একটু অন্যরকম হয়, অথবা যারা নদী সমুদ্র উপকূলে বসবাস করেন তাদের জীবনধারা বা তারা মানসিক শক্তি কিন্তু তাদের একটু অন্যরকম হয়, কেননা তারা সবসময় নানান প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন পরিচালনা করে থাকেন। ঠিক অনুরূপ ভাবে এই চেচেন যোদ্ধারাও শতাব্দীর পর শতাব্দী নানান প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে কিন্তু তারা আজকে এই অবস্থানে এসেছে। সর্বশেষ 90 দশকের শেষ দিকে এসে 2000 মানে মানে
এই যে 2000 সালের পরে আর কি, 90 দশক ঠিক না, মানে 90 দশকের শেষ দিক থেকে শুরু হয়েছে। এরপরে যে 2000 সালের পর থেকে, অর্থাৎ ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর থেকে কিন্তু চেচনিয়া মানে বিদ্রোহ আহ থেকে বিদ্রোহ দমন হয়েছে, বা তাদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, এবং তারা এখন রাশিয়ার একটি আহ মানে অঙ্গরাজ্য হিসাবেই বিবেচিত হয়। এরপরে এখন তাদের পরিস্থিতিটা এরকম, অনেকটাই তারা তাদের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে, মানে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে, মানে তারা যে একটা অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যটাকে স্বীকার করার পরের থেকে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। দ্বিতীয়ত হলো, বর্তমান যিনি চেচনিয়ার মানে নেতা রমজান কাদিরভ, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বস্ত। যে মানে রাশিয়ার যে কোনো সংকট সমাধানের জন্য অন্তত রমজান কাদিরভকে তিনি কল করেন, তার সঙ্গে আলোচনা করেন, ডান হাত হিসাবেও অনেকে বলে থাকেন। এই রমজান কাদিরভ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পক্ষে যুদ্ধ করবে, অর্থাৎ তারা ইরানে আসছে। আমেরিকান সোলজাররা যখন স্থল যুদ্ধে আসবে, তখন এই বাহিনী, অর্থাৎ চেচেন যুদ্ধরা চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে যুদ্ধে নামবে, ইরানে এসে যুদ্ধ করবে। এরা গেরিলা প্রশিক্ষণে খুব পারদর্শী, উন্নত গেরিলা প্রশিক্ষণ এদের রয়েছে। এরা খুব ক্ষিপ্রতার সাথে শত্রুকে আক্রমণ করতে পারে এবং শত্রুকে মুহূর্তের মধ্যেই মানে ধূলিসাৎ করে ফেলতে পারে। এবং তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে বা এই জাতীয় যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ছবি, ভিডিও প্রকাশ করে থাকে। এই প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের ভেতরে, অন্তরে একটি ভয় স্থাপন করা, ভয় ঢুকিয়ে দেওয়া। এইটা তারা প্রয়াসই করে থাকে এবং করছে। এবং শুধু তাই না, তারা যে পারদর্শী এটাই সত্য। রাশিয়া তাদেরকে বিভিন্ন মানে সংকট সমাধানের জন্য, অর্থাৎ সেটা মানে বিদ্রোহ দমন হোক বা জঙ্গি দমন হোক বা এই ধরনের মানে কর্মকাণ্ডে তাদেরকে সামনের সারিতে রাখে রাশিয়া। সুতরাং আমরা বুঝতেই পারছি যে চেচেন যোদ্ধারা কতটা ভয়ানক। অর্থাৎ ইরানে যদি স্থল যুদ্ধ পরিচালনা করতে আসে আমেরিকা, সেটা কত ভয়াবহ হবে। তার মানে এই নয় যে আমেরিকান সোলজারদের যোগ্যতা নেই, ক্যাপাবল নেই। আমেরিকান সোলজাররা বিশ্বের অন্যতম সেরা সোলজার, অবশ্যই এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা ইরাক না, এটা আফগানিস্তান না, এটা ইরান। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই যুদ্ধ কোনো স্বাভাবিক বিষয় হবে না। পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম, সেটি হচ্ছে ইরানের কাছে আসলে দুনিয়াটা যেন একটা মানে জিম্মি হয়ে পড়েছে হরমুজ প্রণালীর কারণে। ইরান এমন ভাবে সেন্সরশিপ দিয়ে রেখেছে বা ইরান হরমুজ প্রণালীতে ইরান এতটা কঠোর অবস্থান করছে যে যেখানে বিশ্বের 100 ভাগের 20 ভাগ তেল ওই হরমুজ প্রণালী দিয়ে আসতো, সেটাকে নিয়ন্ত্রণ করার কারণে বিশ্বে এখন তেলের সংকট রয়েছে। হ্যাঁ, ইরানের অর্থনীতি একদিকে, ইরান যুদ্ধ মানে বিধ্বস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু ইরানের অর্থনীতি চাঙ্গা হচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এতে ইরানের লাভবান হচ্ছে যেমন, কিন্তু বিশ্ব কিন্তু তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে তেলের কারণে। সুতরাং মানে আমাদের কাছে যেন বিষয়টি এরকম হয়ে গেছে যে বাঘের ভয়ে বা সাপের ভয়ে বাঘের কোলে আশ্রয় নেওয়ার মতো হয়ে গেছে। মানে আমরা বিশ্ববাসী এখন কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা আশা করব, যে যদিও এটা কতটুকু সম্ভব জানি না, এখানে সম্ভাবনার থেকে সংখ্যাটাই বেশি, তবুও তো আমরা আশা করি যে এই যুদ্ধের মানে শেষ হোক, সমাপ্তি হোক, সমাধান হোক আলোচনার টেবিলে। এই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।